এই যে দাদা, আর বেশি দূর যেতে হবে না। সামনে যেই ফ্লাইওভারটা পড়বে সেই ফ্লাইওভারের নিচেই আমাদের নামিয়ে দেবেন। এই বলে জোনাকি দেবী কিছুক্ষণের মধ্যেই তার সদ্য বিবাহিত ছেলে অরূপ এবং নতুন বৌমা তানিশাকে নিয়ে ফ্লাইওভারের নিচে নেমে পড়ে। যা দেখে তানিশা ভীষণই অবাক হয়ে বলে, মা, এই ফ্লাইওভারের নিচে কিংবা আশেপাশে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। এখানে তো সব ভিখারিরা দেখছি জায়গা নিয়ে বসে আছে। আপনি এখানে নামতে বললেন কেন? এই জায়গাটা তো একদমই ডিসগাস্টিং লাগছে। আমি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। আপনি প্লিজ তাড়াতাড়ি আমাকে বাড়িতে নিয়ে চলুন। আসলে এটাই আমাদের বাড়ি, আমরা এখানেই থাকি, তাই তোমাকেও আমাদের সঙ্গে এখানেই থাকতে হবে। আমি তোমার জন্য একটা এক্সট্রা ইট পেতেও রেখেছি, যাতে তোমার জায়গাটা চিনতে অসুবিধা না হয়। ওই দেখো, তোমার জায়গায় আবার একটা কি ভিখারি এসে জুটেছে। এই যা 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 এখান থেকে। অরূপের কথা শুনে তানিশার মাথা ঘুরে যায়। তানিশা কিছুই বুঝতে পারে না তার শ্বশুরবাড়ি ফ্লাইওভারের নিচে কিভাবে হতে পারে। আসলে তানিশা এবং অরূপ দুজনের লাভ ম্যারেজ ছিল। তানিশা বিয়ের আগে জানতো অরূপ একটা বিজনেস ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু বিয়ের পর সে জানতে পারে তার শ্বশুরবাড়ির পরিবার ফ্লাইওভারের নিচেই বসবাস করে। আপনারা হঠাৎ করে এরকম রাস্তায় ভিখারির মতো থাকা শুরু করেছেন কেন? আপনাদের বাড়ি ঘরের কি হলো? আপনারা তো অনেক বড় লোক, আপনারা এভাবে রাস্তায় থাকছেন কেন? নাকি অরূপ আমাকে সব মিথ্যা কথা বলে বিয়ে করেছে? না না বৌমা, তুমি ঠিকই জানতে আমরা অনেক বড় লোক ছিলাম, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, তাই আমাদের এখন এভাবে ফ্লাইওভারের নিচে গা ঢাকা দিয়ে থাকতে হবে। ওই দেখো, তোমার জন্য একটা বস্তা দিয়ে ঘেরা জায়গা তৈরি করে রেখেছি। তুমি এই দামি দামি জামা কাপড় ছেড়ে সাধারণ মানুষের মতো জামা কাপড় পরে অরূপের পাশে বসে পড়ো। শাশুড়ি মায়ের কথা শুনে তানিশা আগে নিজের জামা কাপড় পরিবর্তন করে আসে। এবার জোনাকি দেবী আসল ঘটনা বলতে শুরু করে। আসলে জোনাকি দেবী এবং তার পরিবার নিজেদের বিজনেস বাড়ানোর জন্য অন্য কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করে, কিন্তু সেই পার্টনার তাদেরকে চিট করে কোম্পানির বেশিরভাগ শেয়ার নিয়ে কেটে পড়ে, যার ফলে অরূপ এবং তার পরিবারের ভীষণই ক্ষতি হয়। অরূপ এবং তার পরিবার মাসের পর মাস নিজেদের স্টাফদের মাহিনা চোকাতে না পারলে সেই স্টাফগুলো অরূপদের বাড়ি দখল করে। তারপর থেকে আমরা এই ফ্লাইওভারের নিচে গা ঢাকা দিয়েছি, যাতে কেউ আমাদের দেখতে না পায়। আমাদের কোম্পানিটা যেহেতু অনেক বড় ছিল, তাই স্টাফও অনেক বেশি ছিল, তাই ওরা আমাদের খুব ভালোভাবেই চেনে। আমাদের একবার হাতে পেলে ওরা আমাদের জেলে দেবে বলেছে। আসল ঘটনা শোনার পর তানিশা মনে মনে খুবই রেগে যায়, কারণ তানিশা মোটেই গরিব ব্যক্তিদের পছন্দ করত না। তাই বিয়ের পর তাকে ফ্লাইওভারের নিচে থাকতে হবে, এটা সে কিছুতেই মেনে নিতে পারে না। আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে যখন ক্রাইসিস চলছে, সেটা তো আপনারা আমাকে আগেই বলতে পারতেন। আমি অরূপকে তাহলে এখন বিয়ে করতাম না, আমরা 2 বছর পরে বিয়ে করতাম। এভাবে ফ্লাইওভারের নিচে সংসার করা সম্ভব নাকি? সেই জন্যই তো আমরা তোমার সঙ্গে অরূপের বিয়ে দিলাম। তোমার বাবাও তো অনেক বড় লোক। তোমার বাবা চাইলে নিজের নামে 3 কোটি টাকা লোন তুলে আমাদের সমস্ত ধার দেনা মিটিয়ে দিতে পারবে। আমাদের যা অবস্থা, এখন আমরা কোথাও লোনের জন্য অ্যাপ্লাইও করতে পারবো না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি যদি আগে জানতাম আপনি এই কারণে অরূপের সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন, তাহলে আমি কখনোই এই বিয়েতে রাজি হতাম না। তাছাড়া আমি বাবার অমতে গিয়ে এই বিয়েটা করেছি। আমি আমার বাবাকে কিছুতেই এত টাকা লোনের কথা বলতে পারবো না। তানিশার মুখে এমন কথা শুনে জোনাকি দেবী এবং তার মেয়ে রুচি ভীষণই রেগে যায়, কারণ তারা তানিশার সঙ্গে অরূপের বিয়ের পর একটা আশার আলো দেখতে পায়। যেহেতু তারা 1 মাস ধরে এরকম ফ্লাইওভারের নিচেই বসবাস করছে, তাই তাদের আর কিছুতেই সেখানে থাকতে ভালো লাগে না। তাহলে তো তোমাকে দেখছি আমাদের ঘাড়ে চাপিয়েও ভুল করে ফেলেছি। কোথায় ভাবলাম তোমাকে দিয়ে আমাদের কিছু সুরাহা হবে, তা নয়, এ তো উল্টো হয়ে গেল। যত সব। আমি কিন্তু আমার জিনিসপত্র বৌদির সঙ্গে শেয়ার করতে পারবো না, এ আমি বলে দিলাম। এই বলে রুচি সেখান থেকে চলে যায়। জোনাকি দেবীও তানিশার কথা শুনে ভীষণই অসন্তুষ্ট হয়, কিন্তু তানিশার কিছু করার থাকে না। ওই ফ্লাইওভারের নিচে একটা টেন্টের মধ্যে কোন রকমে তানিশা তার শ্বশুরবাড়ির সঙ্গে থাকতে শুরু করে, কিন্তু রাতের বেলা গাড়ি ঘোড়ার আওয়াজ এবং মশার কামড়ে কিছুতেই তানিশার ঘুম হয় না। দিনের বেলাতেও কাঠি কুঠি দিয়ে আতপোড়া রান্না করা খাবার খেতে তানিশার একদমই ভালো লাগে না। এভাবে দেখতে দেখতে খুবই কষ্ট করে তানিশা কয়েকটা দিন কাটিয়ে দেয়। এমনই একদিন তানিশা যখন রাস্তায় বসে রান্না করে, তখন, তুমি এখানকার নতুন ভিখারি নাকি? তোমাকে তো আগে কখনো দেখিনি। এই নাও 2 টাকা রেখে দাও। তোমাকে তো দেখে মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে। যাক, অফিস থেকে ফেরার পথে তোমাকে আরো 2 টাকা না হয় দেব।
এমন কথা শুনে তানিশা ভীষণই রেগে যায়। তানিশা তখনই সেই 2 টাকার কয়েন শিলার মুখের উপর ছুঁড়ে মেরে দেয়। হে ইউ ব্লাডি বিচ, আমাকে দেখে কি ভিখারি মনে হচ্ছে? আমার নাম তানিশা অগ্নিহোত্রী। আমি কত বড় লোকের মেয়ে তোর কোনো ধারণা আছে? তোর সাহস তো কম নয়, তুই আমাকে ভিক্ষা দিচ্ছিস? বাপ রে, ভিখারি আবার ইংলিশ বলতে পারে নাকি? এরকম শিক্ষিত ভিখারি আমি তো প্রথমবার দেখলাম। তবে তোরও তো সাহস কম নয়। আমি তোকে দয়া করে টাকা দিচ্ছি, তুই কিনা আবার আমাকে অপমান করছিস। দাঁড়া, আমি এখনই পুলিশকে কল করছি। তার মানে তুই কোনো ভিখারি নোস, নিশ্চয়ই তুই কোনো ছদ্মবেশ ধারণ করে এখানে আছিস। এমন সময় জোনাকি দেবী তাড়াতাড়ি সেখানে ছুটে আসে আর সে তানিশার হয়ে সেই মহিলার কাছে ক্ষমা চাইতে শুরু করে। ম্যাডাম ম্যাডাম, আপনি প্লিজ আমার বৌমাকে ক্ষমা করে দেবেন। ও বুঝতে পারেনি, আসলে ও অশিক্ষিত তো, ওর মাথায় একটু গন্ডগোল আছে, যাকে তাকে যা তা বলে ফেলে। আপনি কিছু মনে করবেন না, আমরা গরিব আদমি আছি। আপনি যদি আমাদের পুলিশে দেন, আমাদের তাহলে কি করে চলবে বলুন? এভাবেই জোনাকি দেবী হ্যান ত্যান কথা বলে সেই মহিলাকে কোনো রকমে বোঝানোর চেষ্টা করে। তাই সেই মহিলা একটু ঠান্ডা হলেও পুলিশকে কল করে না। তোর বৌমাকে ভালো করে শিখিয়ে দে, ভিখারি যেন ভিখারির মতো থাকে, এরকম বড় বড় লোকেদের মতো যেন বাতেলা না দেয়, না হলে কিন্তু পরের বার আমি সত্যি সত্যি পুলিশে কল করে দেব। এই বলে সেই মহিলা সেখান থেকে চলে যায়। কিন্তু তানিশা মনে মনে প্রচন্ড রেগে থাকে। তানিশা যেহেতু খুবই বড়লোক পরিবারের মেয়ে, তাই সে কোনোদিনও জীবনে এরকম ভাবে কারোর কাছে অপমানিত হয়নি। তাই সে নিজের অপমান মেনে নিতে পারে না। কি সর্বনাশটাই না তুমি করছিলে! তোমার জন্য আরেকটু হলে আমরা তো ফেঁসেই যেতাম। তুমি জানো, আজকে যদি ওই মহিলা পুলিশকে কল করত আর পুলিশ এখানে এসে আমাদের তুলে নিয়ে যেত, তাহলে আমাদের কত বড় ক্ষতি হতে পারত। আমাদের নামে যে এখন কত মানুষ কেস ঝুলিয়ে রেখেছি তার কোনো ঠিক আছে? ভালোই হতো, এই জায়গাতে ভিখারির মতো থাকার থেকে জেলে থাকাটা অনেক ভালো। জেলেতে অন্তত মাথার উপর ছাদ আছে, ঘেরা দেয়াল আছে, ফ্রিতে খাবার দাবারও পাওয়া যায়। আমি কোনোদিনও আশা করিনি আমার বিয়ের পর আমাকে এভাবে থাকতে হবে। আপনি আপনার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে ফেললেন। এভাবেই তানিশা কাঁদতে কাঁদতে শাশুড়ি মাকে অনেক কথা শুনিয়ে দেয়, যার ফলে জোনাকি দেবীরও খুব খারাপ লাগে। তুমি চিন্তা করো না বৌমা, আমার ছেলে একবার ওই কালপ্রিট পার্টনারকে খুঁজে বের করুক, তারপর আমাদের সমস্ত শেয়ার আমাদের কাছে চলে আসবে। কিন্তু ততদিন যে তোমাকে এখানেই কষ্ট করে থাকতে হবে। এভাবেই জোনাকি দেবী তানিশাকে আশ্বাস দিতে থাকে। দেখতে দেখতে এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। একদিন তানিশা ফ্লাইওভারের উপরে উঠলে তার ফোনে নেটওয়ার্ক পায়, কারণ ফ্লাইওভারের নিচে সাধারণত নেটওয়ার্ক থাকে না। এমন সময় তানিশার ফোনে নোটিফিকেশন আসে তার বাবা মা তাকে অনেকবার ফোন করেছে। যেহেতু তানিশা তার বাবা মাকে না জানিয়ে বিয়ে করে, তাই তানিশার বাবা মা বারে বারে তানিশার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। যে ঘরে বিয়ে করেছি তাতে আমি বাবা মায়ের কাছে মুখ দেখাতেও পারবো না। এখন আমি আমার বাবা মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করব না। যদি কোনোদিনও আমার শ্বশুরবাড়ির লোক তাদের সম্পত্তি ফিরে পায়, তখনই আমি আমার বাবা মাকে সব ঘটনা জানাবো। তানিশা এভাবে মনে মনে 7-5 ভাবতে থাকে। ঠিক এমন সময় একটা গাড়ি তানিশার একদম সামনে এসে ব্রেক মারে। সেই গাড়ি থেকে আর কেউ নয়, বরং তানিশার বাবা মা নিচে নেমে আসে। অনেকদিন পর নিজের বাবা মাকে দেখে তানিশা খুবই খুশি হয়। কিরে তানিশা, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। কবে থেকে তোকে ফোন করছি, কিন্তু তুই একবারও আমাদের ফোনটা ধরছিস না। আরে তোর যদি কোনো ছেলেকে পছন্দ ছিল আমাদের তো বললেই পারতিস, তাহলে আমরা তার সঙ্গেই তোর বিয়ে দিতাম। হ্যাঁ, পালিয়ে যাবার তোর কি দরকার ছিল? তুই আমাদের একমাত্র মেয়ে, তুই যা চাইতিস যা বলতিস আমরা তাই মেনে নিতাম। তুই এই ফ্লাইওভারে একা দাঁড়িয়ে আছিস মানে তোর তো নিশ্চয়ই কাছাকাছি শ্বশুর বাড়ি। চল, আমাদের তো শ্বশুর বাড়িতে নিয়ে চল। ঠিক এমন সময় ফ্লাইওভারের নিচ থেকে জোনাকি দেবী তানিশাকে ডাকতে শুরু করে, যার ফলে তানিশা চাইলেও আর মিথ্যা কথা বলতে পারে না। সে তার বাবা মাকে আসল সত্য ঘটনা জানায়। আমার মেয়ে হয়ে তুই এখানে থাকছিস, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। যত টাকা লোন লাগে আমি আমার নামে তুলে দেবো, কিন্তু তুই মা বাড়ি ফিরে চল। আমি যদি জানতাম তোকে বিয়ের পর এভাবে থাকতে হবে, তাহলে আমি তোকে অনেক টাকা যৌতুক দিয়ে পাঠাতাম। না বাবা, আমি তোমার দেওয়া টাকা নিতে পারবো না। এখন আমার বিয়ে হয়ে গেছে। অরূপ যা ইনকাম করবে, আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। তোমার কাছে মুখ দেখানোর মতো আমার ক্ষমতা নেই, তাই তোমার টাকা নিয়ে আমি আমার স্বামীকে ছোট করতে পারবো না। এভাবেই তানিশা কিছুতেই তার বাবা মায়ের কাছ থেকে কোনো রকম টাকা নিতে চায় না। কিন্তু তানিশার বাবা মা সেদিন অনেক টাকার রেশনপত্র এবং শাকসবজি মাছ মাংস কিনে দিয়ে যায়।
বৌদি, তুমি তোমার বাবার কাছ থেকে অফারটা নিলেই পারতে। আমাদের অবস্থা ফিরে এলে আমরা তোমার বাবাকে টাকা ফিরিয়ে দিতাম। এসব তুমি বুঝবে না রুচি, তোমাদের কাছে টাকা পেলেই হলো। কিন্তু এখন আমার বিয়ে হয়ে গেছে, তাই আমারও শ্বশুরবাড়ির একটা মান সম্মান আছে। এভাবেই কিছুদিন কেটে যায়। তানিশা তার পরিবারের সাথে ফ্লাইওভারের নিচেই দিন কাটাতে থাকে। একদিন তানিশা ফ্লাইওভারের উপরে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্টের শব্দ পায়। তানিশা তাড়াতাড়ি উপরে এসে একজন ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। হ্যালো, আপনি শুনছেন? এক্সকিউজ মি, কেউ আছেন প্লিজ? গাড়িটা থামান, এখানে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তানিশা অনেক কষ্ট করে হাত দেখিয়ে দেখিয়ে গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো গাড়ি তানিশাকে দেখে দাঁড়ায় না। শেষ পর্যন্ত একটা গাড়ি তানিশাকে দেখে দাঁড়ালে তানিশা সেই গাড়ি করিয়ে অসুস্থ ব্যক্তিটিকে হাসপাতালে নিয়ে যায়। আঘাতটা ভীষণই গুরুতর ছিল, কিন্তু আপনি যেহেতু পেশেন্টকে সময় মতো হসপিটালে এনেছেন, তাই উনি যাত্রায় প্রাণে বেঁচে গেলেন। ডাক্তারবাবুর কথা শুনে তানিশা খুবই খুশি হয়। ইতিমধ্যে অরূপ খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছায়। আমি ভাবলাম তুমি হঠাৎ করে কোথায় চলে গেলে। মা বললো উপরে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই তুমি কাউকে হসপিটালে এনেছো। তুমি এখানকার কিছু তো চেনো না, তাই আমি খুব টেনশনে ছিলাম। তুমি চিন্তা করো না, আমি যেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসেছি তিনি এখন সুস্থ আছে। ওই দেখো। সেই অসুস্থ ব্যক্তিটাকে দেখা মাত্রই অরূপ তাকে চিনতে পারে, কারণ সেই ব্যক্তি আর কেউ নয়, বরং অরূপের সেই বিশ্বাসঘাতক পার্টনার রাহুল ছিল। অরূপকে দেখে রাহুলও খুবই কাঁদতে শুরু করে। আমি আপনার হাজবেন্ডের সঙ্গে সত্যিই খুব খারাপ ব্যবহার করেছি, তাই হয়তো ঈশ্বর আমাকে এই শাস্তি দিলেন। তবে আপনি না থাকলে হয়তো আমি আজকে প্রাণে বাঁচতাম না। অরূপ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার থেকে যে পরিমাণ টাকা নিয়েছি আমি তোমাকে সব শোধ করে দেবো। সত্যি? তার মানে এখন আর আমাদের ফ্লাইওভারের নিচে থাকতে হবে না? রাহুল অরূপের কাছে ভীষণই কাকুতি মিনতি করতে থাকলে অরূপ শেষ পর্যন্ত রাহুলকে ক্ষমা করে দেয়। কিছুদিনের মধ্যেই রাহুল অরূপের সমস্ত টাকাও শোধ করে দেয়, যার ফলে অরূপ খুব তাড়াতাড়ি নিজের বাড়ি এবং বিজনেস ফেরত পায়। এখন আর অরূপ এবং তার পরিবারকে ফ্লাইওভারের নিচে থাকতে হয় না। তানিশা এখন তার বড়লোক শ্বশুরবাড়িতে হাসি খুশি বসবাস করতে পারে। এটা হতেই পারে না, হতেই পারে না। আমার মেয়ে ইংলিশে মেসেজ করে, আর ও ইংলিশে কিভাবে ফেল করবে? ওদের ক্লাসেরই একটা মেয়ে আছে, মেয়েটা ইংলিশে মেসেজ করতে পারে না, ও বাংলায় মেসেজ করে। আমি নিজের চোখে দেখেছি। আর ওই মেয়ে ইংলিশে পাশ করে গেল, আর আমার মেয়ে ফাল্গুনি ইংলিশে ফেল করে গেল। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদেরকে পাশ করিয়ে দিতেই হবে, দিতেই হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এটা হলো দরাবপুর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ঘটনা। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার পর স্কুলের সামনে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে প্রায় 70 জন ছাত্রী এবং তাদের গার্জেনরা এক জায়গায় সমবেত হয়ে আন্দোলন করছিল। এই সমস্ত স্টুডেন্টদের লিডার ছিল ফাল্গুনি নামে একটি মেয়ে, যার উৎসাহে এতগুলো স্টুডেন্ট আন্দোলন করতে তৎপর হয়ে উঠেছিল। ফাল্গুনি তার মা বৈশাখী দেবী এবং বাবা রামমোহন বাবুর সঙ্গে বাস করত। ফাল্গুনির বিয়ে তার বাবা মা অনেক ছোটবেলায় ঠিক করে রেখেছিল। ফাল্গুনি তখন ক্লাস 8-এ পড়ত। একদিন, দেখুন, অনেক বছরই তো হয়ে গেল। আমার ছেলে রাজারও তো বয়স হচ্ছে। আমরা তো 3-4 বছর ধরে অপেক্ষা করেই যাচ্ছি। এবার আপনারা বিয়েটা দিয়ে দিন। বিয়ের পরও পড়াশোনা করবে, কোনো সমস্যা নেই আমাদের। ও তো আমাদের বাড়িতে গিয়ে আমাদের মেয়ের মতোই থাকবে, তাই না? না দাদা, আসলে মেয়েটা তো এবছরই উচ্চ মাধ্যমিক দেবে, আর তো কয়েকটা মাস বাকি আছে। এখন যদি মেয়ের বিয়ে দিই, ওর পড়াশোনাটাই হবে না। মেয়েটা আমার দিন রাত পড়ছে, খুব পরিশ্রম করছে। এখন যদি বিয়ে দিতে যাই, মেয়েটা বিয়ের চক্করে পড়ে ফেল করে যাবে তো। হ্যাঁ বাবা, কাকিমা একদম ঠিক বলেছেন। আর তো কয়েকটা মাসই। ফাল্গুনি পড়াশোনা করতে চাই, করুক না। আর তাছাড়া একটা কথা বলারও ছিল আমার। ফাল্গুনি উচ্চ মাধ্যমিক পাস করলে আমাদের ল্যাবরেটরিতে একটা অ্যাসিস্ট্যান্ট পদ খালি আছে। আমি চেষ্টা করলে ওকে ওই চাকরিতে ঢুকিয়ে দিতেও পারবো, কোনো অসুবিধা হবে না। রাজা অর্থাৎ ফাল্গুনি যার সঙ্গে বিয়ে হওয়ার কথা, সে একটি স্কুলের টিচার ছিল। ওই স্কুলের অনেকের সঙ্গেই তার ভালো সম্পর্ক ছিল, তাই সে ভেবে রেখেছিল যে ফাল্গুনিকেও সে যে কোনো ভাবে ওই স্কুলে যে কোনো একটি চাকরিতে নিয়োগ করার ব্যবস্থা করবে। বাহ, এটা তো খুব ভালো কথা। এই ফাল্গুনি, শুনছিস তো? মন দিয়ে পড়াশোনা করতে হবে কিন্তু। উচ্চ মাধ্যমিকের পরে রাজা ও ফাল্গুনির বিয়ের ডেট ফাইনাল করা হয়। সময় অতিবাহিত হতে থাকে। ফাল্গুনিকে তার বাড়ি থেকে সব সময় পড়াশোনা করার জন্য চাপ দেওয়া হয়, কিন্তু ফাল্গুনি বেশিরভাগ সময় ফোন নিয়েই ব্যস্ত থাকে। এমনই একদিন, কিরে এই ফাল্গুনি,
তুই না পড়ে ফোনে কি করিস সব সময়? দেখি দে, ফোনটা দে দেখি আমাকে। আরে মা, তুমি বুঝবে না এইসব। আমি একটু আমার বন্ধু মালাকে মেসেজ করছিলাম, ও কি করছে জিজ্ঞাসা করছিলাম। দাও দাও, আমার ফোন দাও। দাঁড়া দাঁড়া, আমাকে দেখতে দে। এ তুই ইংলিশে লেখা রে? তুই ইংলিশে মেসেজ করছিস? ওরে বাবা ফাল্গুনি, তুই এত ভালো ইংলিশ কবে শিখলি? আর তোর বন্ধু মালা তো বাংলায় মেসেজ লিখে পাঠিয়েছে। এ কি ইংলিশ পারে না নাকি? না মা, সবাই কি আর আমার মতো ইংলিশ পারে বলো তো? যেমন তুমি শুধু বাংলা পড়তে পারো আর ইংলিশ পারো না। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। ফাল্গুনির উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে যায়। সবাই মিলে রেজাল্টের দিনের জন্য অপেক্ষা করতে থাকে। শেষ পর্যন্ত সেই দিনটি চলেই আসে। ফাল্গুনি স্কুল থেকে মার্কশিট বাড়িতে নিয়ে এসে খুব কান্নাকাটি শুরু করে, কারণ সে সব সাবজেক্টে পাশ করলেও ইংলিশে ফেল করেছিল। তার বাড়িতে সকলেই তার কথা শুনে অবাক হয়ে যায়। বাবা, আমাদের স্কুল থেকে 60 জন মেয়ে ইংলিশে ফেল করেছে। এটা কি করে সম্ভব বলো তো? একজন দুজন ফেল করলে বলা যেত, একসঙ্গে 60 জন কিভাবে? মা, এটা একটা ষড়যন্ত্র। ইচ্ছে করে আমাদেরকে ফেল করানো হয়েছে। আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা আন্দোলন করব, আমাদেরকে পাশ করিয়ে দিতেই হবে। হ্যাঁ তাই তো, এভাবে ভয় পেয়ে চলবে না, সবাই মিলে প্রতিবাদ করতে হবে। এভাবে মেয়েগুলো লাইফ নষ্ট করতে পারে না। চল দেখি, চল আমরা সবাই মিলে যাব। এই তুমিও চলো। সকলে মিলে এক জায়গায় সমবেত হয়ে প্রতিবাদ জানানো শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে মিডিয়া এবং নিউজ রিপোর্টাররা হাজির হয়। সকল ছাত্রী স্কুলের সামনে ধর্ণা দিয়ে বসেছিল। এই যে তোমাদের যা বলার মাইকে বলো, মাইকে বলো, ক্যামেরার সামনে এসে বলো, সবাই ক্যামেরার সামনে এসে বলো প্লিজ। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। পাস আমাদের করাতে হবে, করাতে হবে। আমাদের দাবি আমাদের পাস করাতে হবে। আমরা কি করে ফেল করলাম? আমাদের আনসাকসেসফুল কি করে? আমাদের কনফিডেন্স আমরা পাস করব। আমরা টেস্ট পরীক্ষা দিলাম, তারপর বললো আমাদের পাস করিয়ে দেবে। যদি আমরা ফেল করতাম আমাদের টেস্টে আটকে দিত। টেস্টে কেন আটকালো না? এখন কেন এখানে এসে ফেল করিয়ে দিল? প্রত্যেকটা স্টুডেন্টকে ইংলিশে ফেল করিয়েছে, অন্য সব সাবজেক্টে পাস করেছে, কিন্তু 60 জন স্টুডেন্টকে ইংলিশে ফেল করানো হয়েছে। হ্যাঁ, অনেকে এক একটা সাবজেক্টে 70-75 করে নাম্বার পেয়েছে, তবুও তাদের ইংলিশে ফেল করানো হয়েছে। আমি বায়োলজি ফিজিক্সে লেটার পেয়েছি, তবুও আমি ইংলিশে কিভাবে ফেল করি? যারা ফেল করার মতো তাদেরকে পাশ করিয়ে দিয়েছে, আর আমরা দিন রাত 26 ঘন্টা পড়াশোনা করেছি, তবুও আমরা ফেল করলাম। অনেকের নাম্বার ইচ্ছা করে কমিয়ে দিয়েছে। পুলিশ এখানে প্রেজেন্ট থাকা সত্ত্বেও কোনো অ্যাকশন নেয়নি, আমাদের গায়ে হাত দিয়ে সরিয়ে দিয়েছে। এটা কেন হবে? আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা কেমন ভাবে কান্নায় ভেঙে পড়েছে। এই যে এই দেখুন, এই দেখুন, আবারও একজন মাথা ঘুরে পড়ে গেল। এই যে তোমরা ইংলিশে ফেল করেছো, তাই তো? ফেল করিনি, আমাদেরকে ফেল করানো হয়েছে। আমাদের কনফিডেন্স আমরা পাস করব। আচ্ছা আচ্ছা, আমব্রেলা বানান বলো। কি? করো করো, আমব্রেলা বানান করো, করো করো। এম এটা কি? আপনারা কি এটা নিতে এসেছেন এখানে? আরে বলো না, আমব্রেলা বানানটা করো দেখি। কি অবস্থা এই সুপর্ণা, এটা কি রে? এই বানানটা বল না তোরা কেউ। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। AMRELA আমব্রেলা। না না, হয়নি। অন্য কেউ একজন বলো, আমব্রেলা বানান বলো। আমি বলছি UMBRALA আমব্রেলা। সঠিক বানান তো বললাম আমরা, তারপরও বলুন এবার আমরা ফেল কি করে করলাম? আমাদের ছেলেমেয়েরা খুব ভালো পরীক্ষা দিয়েছে, নিজেদের স্কুলে পরীক্ষা দিয়েছে, তা সত্ত্বেও 60খানা মেয়ে একই স্কুল থেকে, এটা হতে পারে না। সবাই কত ভালো নম্বর পেয়েছে, 308 পেয়েছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, তারপরও ওরা কেন বলবে যে ওরা ইংলিশে ব্যাক পেয়েছে? আচ্ছা, আপনাদের দাবিটা কি? দাবি কিছু না, আমাদের মেয়েদের পাশ করিয়ে দিতে হবে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা সকলেই বলছে এরা ভালো পরীক্ষা দিয়েছে, আর তারপরে এরা ইংলিশে ফেল করেছে। আর এই যে তুমি কোন স্কুলে পড়ো? দরাবপুর স্কুলে পড়ি। তুমি এবারে কি পরীক্ষা দিয়েছো? এইচএস দিয়েছো, তাই তো? আমি হ্যাঁ, না না, আমি হায়ার সেকেন্ডারি দিয়েছি। আচ্ছা, হায়ার সেকেন্ডারি স্পেলিং বলো। হায়ার সেকেন্ডারি মানেটা কি সেটা বলবো? না না, হায়ার সেকেন্ডারি বানান বলো, ইংলিশে বানান বলো, বানান। হায়ার সেকেন্ডারি বানান এখন মনে পড়তেছে না, কনফিউশনে পড়ে গেছি। আসলে আমরা ঘাবড়ে যাচ্ছি, এভাবে জিজ্ঞাসা করলে কিভাবে পারবো? আচ্ছা, এই যে তুমি বলো, হায়ার সেকেন্ডারি বানানটা বলো, ইংরেজিতে বলো, বলো। মা
মানছি না, মানবো না, মানছি না, মানবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আগে বানানটা বলো, বলো বানানটা বলো। মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আরে আরে কোথায় যাচ্ছো, বানানটা বলে তো যাও। আচ্ছা তুমি বলো, এইচএস এর ফুল ফর্ম বলো, এইচএস এর ফুল ফর্ম বলো তুমি। আরে পারবে হ্যাঁ কি না? পারবে না তাই তো? আচ্ছা উচ্চ মাধ্যমিককে ইংলিশে কি বলে সেটা বলো। আরে এরকম ভাবে হয় না, আমরা ঘাবড়ে যাচ্ছি তো। এভাবে টেনশনে ফেলে দিচ্ছেন আপনারা। হয় আমাদের পাশ করিয়ে দিতে হবে, না হয় এর অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমরা এখানেই সুইসাইড করবো, এখানেই, আর এখান থেকে কেউ উঠবো না। দীর্ঘক্ষণ ধরে আন্দোলন চলতেই থাকে। পুলিশ প্রশাসন শেষ পর্যন্ত সিচুয়েশন হ্যান্ডেল করে। এত কিছু করেও কোনো লাভ হয় না বলে ফাল্গুনী এবং তার পরিবার খুব চিন্তায় পড়ে। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন ফাল্গুনি চিন্তার কিছু নেই, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। এটা আমার আগেই ভাবা উচিত ছিল। এই দেখো তোমাদের ফেক এইচএস রেজাল্ট। এত ভালো নাম্বার তোমাদের স্কুলের কেউ পায়নি। চিন্তার কিছুই নেই, কেউ কিচ্ছু ধরতে পারবে না। আমি তোমার চাকরির ব্যবস্থা করছি, শুধু একটু অপেক্ষা করো। রাজার কথা শুনে ফাল্গুনী খুব খুশি হয়। রাজা তার চেনা জানা অনেক লোকের সঙ্গে ফাল্গুনির চাকরির জন্য যোগাযোগ করতে থাকে। রাজা শেষ পর্যন্ত কিছু লোককে ঘুষের টাকা খাইয়ে দেয়। সে ফাল্গুনীকে তাদের কেমিস্ট্রি ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করতে সক্ষম হয়। ফাল্গুনী এবং তার পরিবার খুব খুশি হয়। একদিন ফাল্গুনী স্কুলের কয়েকটি স্টুডেন্টকে নিয়ে কেমিস্ট্রি ল্যাবে কোনো বিশেষ এক কেমিক্যাল রিঅ্যাকশন করা শেখাচ্ছিল। কিন্তু ফাল্গুনীর ভুলভাল কাজের জন্য হঠাৎ করে ল্যাবে আগুন লেগে যায়। এর ফলে বেশ কয়েকজন স্টুডেন্টের হাত পুড়ে যায়। সবাই মিলে ফাল্গুনীর নামে কমপ্লেন করে। সেই স্কুলের হেডমাস্টারও খুব রেগে যায় এবং ফাল্গুনীর ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করলে সবাই জানতে পারে যে ফাল্গুনী উচ্চ মাধ্যমিকে ফেল করেছিল, আর তাই নিয়ে সে আন্দোলনও করেছিল। ব্যাপারটি থানা পুলিশ পর্যন্ত পৌঁছে যায়। ফাল্গুনী এবং রাজা সহ আরো যারা যারা ঘুষ নিয়ে ফাল্গুনীকে চাকরিতে ঢুকিয়েছিল সবাইকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। সব আমার জন্য হয়েছে। আমি সারা বছর একটুও পড়াশোনা করিনি, আর আমি আমার দোষেই উচ্চ মাধ্যমিকে ফেল করেছিলাম। আসলে আমি সত্যিই ইংলিশ পারি না। আজকে আমি ভালো করে পড়াশোনা করলে আমার জন্য এতগুলো মানুষের ক্ষতি হতো না। রাজা, আমাকে ক্ষমা করে দাও। রাজা, আমার জন্য তোমারও চাকরি চলে গেল। আমাকে ক্ষমা করে দাও। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে। তুমি কান্না বন্ধ করো এবার। তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবার বসবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস না করলে আমি তোমাকে বিয়ে করবোই না বলে দিলাম। ফাল্গুনী তার ভুলের জন্য খুবই অনুতপ্ত ছিল। সে খুব মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে। পুনরায় সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। এবারে সে খুব ভালো নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে।